আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। বাংলাদেশ হোমিওপ্যাথিক প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই সাপ্তাহিক অনুশীলন ক্লাসে যারা উপস্থিত হয়েছেন প্রত্যেককে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে হোমিওপ্যাথি শেখার উদ্দেশ্য আমাদের প্রত্যেকটা হোমিওপ্যাথি ডাক্তারের প্রধান তামান্না হওয়া উচিত মনের। তো এই তামান্নারই একটি প্রতিফলন হচ্ছে আমাদের এই সাপ্তাহিক অনুশীলন ক্লাস। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব, আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে। তো রুট অফ হোমিওপ্যাথি আজকে আমার আলোচনার টপিক আর কি। তো এই রুট অফ হোমিওপ্যাথি বাংলা যদি আমি করি তাহলে হোমিওপ্যাথির গোড়া। তো এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকজন এটা জানার জন্য খুবই প্রয়োজনীয়তা আমি বোধ করছি আর কি আমার পার্সপেক্টিভ থেকে। দেখুন, এই সারা পৃথিবীতে হোমিওপ্যাথি এখন বর্তমানে খুবই জনপ্রিয় চিকিৎসা পদ্ধতি হিসেবে আজকে প্রমাণিত। বিশেষ করে আমাদের বাংলাদেশ এবং আমাদের ভারত উপমহাদেশে এটা খুবই জনপ্রিয়। আমাদের বাংলাদেশের কথা যদি আমরা চিন্তা করি তাহলে আমাদের বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত একটি চিকিৎসা ব্যবস্থা হোমিওপ্যাথি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্বীকৃতপ্রাপ্ত একটি পদ্ধতি হচ্ছে হোমিওপ্যাথি এবং সেকেন্ড লার্জেস্ট একটা ট্রিটমেন্ট মেথড হচ্ছে হোমিওপ্যাথি এবং বেস্ট অল্টারনেটিভ সিস্টেমটাই হচ্ছে হোমিওপ্যাথি। এখন বিষয় হলো যে হোমিওপ্যাথির যে মূল পটেনশিয়ালিটি বা হোমিওপ্যাথির যে মূল লক্ষ্য উদ্দেশ্য, এটা আমাদেরকে হৃদয়ে ধারণ করতে হবে এবং এইটার ইউজ সম্পর্কে আমাদেরকে বুঝতে হবে। এখন সারা পৃথিবীতে হোমিওপ্যাথিতে অনেক রকমের তরিকা আছে। মাইন্ড মেথড আছে, সেন্সেশন মেথড আছে, গো ব্যাক থিওরি আছে, ক্লাসিক্যাল হোমিওপ্যাথি আছে, আরো অনেক অনেক ধরনের পদ্ধতি প্রচলিত আছে। হোমিওপ্যাথিতে কেউ মিক্সিং করে ওষুধ দিচ্ছে, একটা বোতলে 4-5টা ওষুধ একত্রে মিক্স করে দেওয়া হচ্ছে। একটা রোগী আসলে কেউ মাদার টিংচার, পোটেন্সি, প্যাটেন্ট ব্যবহার করছি। আবার আমরা হোমিওপ্যাথি ওষুধের সাথে ইউনানি, আয়ুর্বেদি, হার্বাল এগুলোও আমরা মিশিয়ে দিচ্ছি। মানে আমরা এখন বর্তমানে যে চিত্রটা দেখছি, ক্লাসিক্যাল হোমিওপ্যাথির সংখ্যা কিন্তু খুবই কম এবং আমরা সবাই খুব সহজে বা খুব ইজিলি ভাবে আমরা এই বিভিন্ন মিক্সিং পদ্ধতি, বিভিন্ন মিক্সিং ফর্মুলাতে আমরা এখন অভ্যস্ত এবং আমরা এরই ধারাবাহিকতায় দেখছি যে আমাদের ওয়ার্ল্ডের যে হোমিওপ্যাথিক ম্যানুফ্যাকচারিং বড় বড় কোম্পানিগুলি আছে, উইলবার শোয়েব বলেন, রেকোয়েক বলেন, এই সমস্ত কোম্পানিও কিন্তু এখন তারা একটি বোতলের মধ্যে অনেকগুলা ওষুধ মিক্সিং করে করে প্যাটেন্ট আকারে এখন সারা ওয়ার্ল্ডে বাজারজাত করছে। তো আমার কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আসলে যে যে তরিকাই করেন, আমরা জানি যে ব্যানার্জি প্রোটোকল ভারতে খুবই বিখ্যাত। এখন এই ব্যানার্জি প্রোটোকলে তারাও আসলে 4-5টা মেডিসিন মিক্সিং পদ্ধতিতে রোগী দেখেন এবং তারা আজকে প্রায় মানে শত বছর যাবত তারা এই কাজগুলি করে আসছে এবং তাদের যে রোগী কম হয় ব্যাপারটা কিন্তু তা না, তাদের কিন্তু অনেক রোগী হয়। এভারেজে তাদের প্রায় 1000-এর উপরে রোগী হয়। তো আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে আসলে যে যে পদ্ধতিতেই করুন, আমি কারো ভুল ধরছি না। একটা বোতলে 10টা ওষুধ এক জায়গায় করে দিলেন, কেউ একটা ওষুধ দিয়ে চিকিৎসা করলেন, বা কেউ ইউনানি, আয়ুর্বেদিক, হার্বালের সাথে হোমিওপ্যাথি মিশিয়ে ট্রিটমেন্ট দিলেন, কেউ বা হোমিওপ্যাথির মোড়কে অ্যালোপ্যাথি ওষুধ দিলেন। তো এটা আসলে আমার ধর্তব্য কথা না। এটা যার যার পদ্ধতি তার তার কাছে ঠিক আছে। আর আমি কোনোটাই বলবো না যে এটা গলদ, এটা সহি, ব্যাপারটা এরকম না, সবই ঠিক আছে।
হোমিওপ্যাথি ওষুধ তো এই হিসাবে সবই ঠিক আছে, কিন্তু আমার টু দা পয়েন্ট হচ্ছে যে এই ক্লাসিক্যাল হোমিওপ্যাথির মূল বিষয়টা বা এই ক্লাসিক্যাল হোমিওপ্যাথিটা কেন আপনি করবেন, বা এই ক্লাসিক্যাল হোমিওপ্যাথিটা কেন পটেনশিয়ালিটিটা বেশি, এটা নিয়ে আজকে আমি একটু আলোচনা করবো আর কি। দেখুন, একটা রোগ আছে, যে রোগটা হচ্ছে অ্যাজমা বলি আমরা। এখন এই অ্যাজমা রোগটা কি? ডিজিজ অফ লাং। আমাদের এই রোগটা কি? লাংসের সমস্যা। এটাকে অ্যালার্জিক সমস্যাও বলি আর কি, আধুনিক মেডিকেল সায়েন্সের ভাষায় এটা একটা অ্যালার্জিক ডিজিজ। ডার্মাটাইটিস বা অ্যাটোপিক একজিমা, একজিমা যেটা হয়, স্কিন রুক্ষ হয়ে যাচ্ছে, রসকস করছে, চামড়া খুব চুলকোচ্ছে, ফেটে যাচ্ছে। তো এই একজিমা গুলো আসলে অ্যাটোপিক মানে অ্যালার্জিক ডিজিজের একটা ম্যানিফেস্টেশন। তারপরে আমরা যদি রিউমাটয়েড আর্থ্রাইটিসের কথা বলি, যেটা জয়েন্ট ইনফ্লামেশন, জয়েন্টে ব্যথা, হাঁটুতে ব্যথা, এখানে ব্যথা, মানে জয়েন্টে এভরি জয়েন্টে ব্যথা, স্টিফ হয়ে যাচ্ছে, এটা আড়ষ্ট হয়ে যাচ্ছে, এটা ঠিকঠাক মতো কাজ করছে না। তো এটা একটা সমস্যা, হাড় ক্ষয় হয়ে যাচ্ছে। তারপরে হচ্ছে আর একটা রোগের কথা যদি বলি, আলসারেটিভ কোলাইটিস, আমাদের কোলনের রোগ। ডিজিজ অফ আর্থাইটিস মানে হচ্ছে আমার জয়েন্টের রোগ। এটা হচ্ছে মেডিকেল সায়েন্সের অ্যাপ্রোচ আর কি। তাহলে এখন আমাদেরকে কি চিকিৎসা করতে হবে? আমাদেরকে চিকিৎসা করতে হচ্ছে ওই লোকাল জায়গা। তার মানে আপনার লাংসের প্রবলেম, আপনি যাচ্ছেন হচ্ছে পালমোলজিস্টের কাছে। আপনার একজিমা প্রবলেম, অ্যালার্জিক প্রবলেম, এটা যাচ্ছেন হচ্ছে আপনি স্কিন স্পেশালিস্টের কাছে বা ডার্মাটোলজিস্টের কাছে। আপনার হার্টের প্রবলেম, এখন আপনি যাচ্ছেন হচ্ছে কার্ডিওলজিস্টের কাছে। আপনার কিডনিতে প্রবলেম, আপনি যাচ্ছেন হচ্ছে একজন নেফ্রোলজিস্টের কাছে। আপনার এই জয়েন্টে পেইন, গিরাই গিরাই পেইন, ব্যথা ফুলে যাচ্ছে, আর্থাইটিস, আপনি যাচ্ছেন রিউমাটোলজিস্টের কাছে বা বাত ব্যথা বিশেষজ্ঞ। আপনার টনসিলের প্রবলেম, নাকের পলিপাস হয়েছে, এটার জন্য আমরা যাচ্ছি ইএনটি বা নাক কান গলা বিশেষজ্ঞের কাছে। ব্যাপারটা কিন্তু এইরকম। তার মানে মডার্ন মেডিকেলের অ্যাপ্রোচটা হচ্ছে, ডিজিজ হচ্ছে ম্যানিফেস্ট হচ্ছে পার্টস অফ স্পিচে। আমাদের বডির যে প্রত্যেকটা যে মানে আলাদা আলাদা যে পার্ট আছে, ডিজিজ মানে বলা যাচ্ছে যে এই প্রত্যেকটা আলাদা আলাদা জায়গাতে হচ্ছে প্রবলেম। এই জন্যই আমরা আসলে আলাদা আলাদা ডাক্তারের কাছে যাচ্ছি। এবং এই যে রোগগুলির কথা আমি বললাম, এই রোগগুলি আসলে মডার্ন মেডিকেলের ভাষায় এগুলাকে বলা হচ্ছে ক্রনিক ডিজিজ। ক্রনিক ডিজিজ বলতে কি বোঝায়? যেটা দীর্ঘমেয়াদী মানুষকে কষ্ট দেয়, এটার নাম হচ্ছে ক্রনিক ডিজিজ আর কি। আর অ্যাকুইড রোগ বলতে বোঝায় যেটা খুব এমার্জেন্সি ভাবে আসবে, একদম মেডিকেল এমার্জেন্সি তৈরি করবে, এখন আপনাকে ট্রিটমেন্ট নিতে হবে, আর না হলে আপনি মারা যাবেন অথবা রোগ মারা যাবে, মানে রোগ শক্তি পরাজিত হবে অথবা আপনাকে পরাজিত করবে। এটা হচ্ছে আমাদের অ্যাকুইড ডিজিজ। এখন বিষয় হচ্ছে, আজকের বিষয়টা হচ্ছে যে আপনার এমার্জেন্সি ছাড়া যে ক্রনিক ডিজিজ গুলি আছে, এই যে অ্যাজমা বললাম, জয়েন্টের ব্যথা বললাম, আলসারেটিভ কোলাইটিস মানে আমরা কোলনের প্রবলেম বললাম, যেটা আমরা গ্যাস্ট্রোলজিস্টের কাছে যাচ্ছি, গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের কাছে যাচ্ছি, কিডনির সমস্যা, এই প্রত্যেকটা যে রোগ আছে, এই রোগগুলার জন্য আমরা আলাদা 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 ডাক্তারের কাছে যাচ্ছি। তার মানে হচ্ছে রোগগুলা হচ্ছে একটা গাড়ির পার্টসের মতো, যে আমার একটা গাড়ির চাকায় সমস্যা হয়েছে, চাকাটাকে আমি খুললাম, পরিষ্কার করলাম, আবার ঢুকিয়ে দিলাম। স্টিয়ারিং এ প্রবলেম হয়েছে, স্টিয়ারিংটা খুললাম, ঠিক করলাম, আবার ঢুকাই দিলাম। কিন্তু মানুষের শরীর কিন্তু ইজ নট এ লাইক কার, বা এটা কিন্তু একটা খুবই কমপ্লেক্স মেকানিজম, এটাকে অর্গানিজম বলা হয়। এটা কিন্তু বোঝার বিষয় আর কি। এখন এই রোগগুলা থেকে মডার্ন সায়েন্সে, মডার্ন মেডিকেলের ভাষায় একদম এখন যেটাকে বলা হচ্ছে, এই রোগগুলার কোনো স্থায়ী কোনো ট্রিটমেন্ট নেই, বা এই রোগগুলা চিরকাল মানুষকে ভোগাবে।
এটার কোনো মূলত কোনো ট্রিটমেন্ট নাই। আছে ট্রিটমেন্ট, শর্ট টাইম সলিউশন। আর এই রোগগুলাকে আপনি যদি খুব গভীরভাবে চিন্তা করেন, তাহলে এটার রোগটা কিন্তু আসলে ডিজিজ লাংস না। এই জয়েন্টের ব্যথা, এটা কিন্তু আসলে জয়েন্টের ব্যথা না। আপনার আলসারেটিভ কোলাইটিস ইজ নট এ কোলোনিক প্রবলেম। আপনার অ্যালার্জি, এটা কিন্তু আপনার অ্যালার্জির সমস্যা না, রক্তের সমস্যা না। এগুলো আসলে কি? এখন একদম মেডিকেল সায়েন্সের রুট যদি আপনি চিন্তা করেন, তাহলে আপনি দেখেন আমাদের যে ইমিউন সিস্টেম আছে, আমাদের রোগ প্রতিরোধ যে ক্ষমতাটা আছে, এই রোগ প্রতিরোধ ক্ষমতার কাজই হলো বাহিরের রোগ জীবাণু থেকে আমাদের বডিকে রক্ষা করা। এটা হচ্ছে মূল কাজ। এখন এই ইমিউন সিস্টেমটা যখন ভুল করে আমাদের বডির কোনো একটা পার্টসকে যখন সে অ্যাটাক করে বসে, তাহলে এটাকে বলতেছি আমরা অটো ইমিউন ডিজিজ। মানে ইমিউন সিস্টেম অটো হয়ে গেছে, অটো হয়ে সে পাগল হয়ে আমাদের বডির একটা অংশকে শত্রু ভেবে সে অ্যাটাক করছে। দ্যাট ইজ কল্ড অটো ইমিউন ডিজিজ। যেমন আলসারেটিভ কোলাইটিস। আলসারেটিভ কোলাইটিসে আসলে বেচারা কোলনের কোনো প্রবলেম নাই, প্রবলেমটা হচ্ছে আমার ইমিউন সিস্টেমের প্রবলেম। ইমিউন সিস্টেম পাগল হয়ে কোলনকে অ্যাটাক করতেছে, এই কারণে ইনফ্লামেশন হচ্ছে, আলসার হচ্ছে একই সাথে। এই জন্য এটাকে আলসারেটিভ কোলাইটিস বলা হচ্ছে। আপনার রিউমাটয়েড আর্থ্রাইটিস, এটাও একটা অটো ইমিউন ডিজিজ। এটা কিন্তু আপনার দোষ কিন্তু আসলে আপনার জয়েন্টের না, জয়েন্টের জায়গায় জয়েন্ট কিন্তু ঠিকই আছে। দোষটা কোথায়? আমার ইমিউন সিস্টেম এসে ওই জয়েন্টকে অ্যাটাক করতেছে, যে কারণে আমার ইনফ্লামেশন হচ্ছে, জয়েন্টটা ফুলে যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে, হিট হচ্ছে, পেইন করছে। এটা হচ্ছে ব্যাপার। আর অ্যাজমা আর এই যে আপনার যেটা একজিমা, এটাকে বলা হচ্ছে অ্যালার্জিক ডিজিজ। মানে আমার ইমিউন সিস্টেমের হাইপার অ্যাক্টিভ, তার যেভাবে কাজ করার কথা সে অত্যাধিক কাজ করেছে ফেলতেছে, এই কারণে এটাকে হাইপার সেন্সিটিভ হয়ে যাচ্ছে, সে অতি সংবেদনশীল হয়ে যাচ্ছে। এই কারণে আমার লাংসটা ঠিক মতো এক্সপ্যান্ড হতে পারছে না, লাংসটা ঠিক মতো কাজ করতে পারছে না, অ্যাজমা হচ্ছে। আমার স্কিনে অ্যাটোপিক ডার্মাটাইটিস হচ্ছে, তার মানে আমার স্কিনে হাইপার সেন্সিটিভ হয়ে যাচ্ছে। তারপরে আরেকটা রোগ আছে সোরিয়াসিস, মানে হচ্ছে আমার এটা আবার অটো ইমিউন ডিজিজ। অটো ইমিউন ডিজিজ বলতে যে আমার ইমিউন সিস্টেম এসে আমার স্কিনকে অ্যাটাক করতেছে, সোরিয়াসিস হয়ে যাচ্ছে। তাহলে কিন্তু এই জায়গাটাতে প্রবলেম না, প্রবলেম কোথায়? প্রবলেম হচ্ছে আমাদের ইমিউন সিস্টেমের। আমাদের বডির যেখানে যা কিছু আছে সব জায়গায় সবকিছু সহি আছে, কোনো সমস্যা কিন্তু নেই। সমস্যাটা কে করতেছে? আমার ইমিউন সিস্টেম। এই ইমিউন সিস্টেম যখন পাগল হয়ে ওই জায়গাগুলোতে অ্যাটাক করতেছে, অথবা আমাদের ইমিউন সিস্টেমের হাইপার অ্যাক্টিভ যখন হয়ে যাচ্ছে, খুব হাইপার সেন্সিটিভ হয়ে যাচ্ছে, আপনি চিংড়ি মাছ খেতে পাচ্ছেন না, চিংড়ি মাছ খেলে বা অ্যালার্জিক কোনো কিছু বডির টাচে আসলেই সে সেন্সিটিভ হয়ে যাচ্ছে। তার মানে কি? এটা হাইপার সেন্সিটিভিটি। তো এখন দেখেন অধিকাংশ মানুষ যে রোগগুলাতে ভুগছে, এই রোগগুলার বেশিরভাগই অটো ইমিউন ডিজিজ অথবা এই হাইপার সেন্সিটিভিটি, বা আমার ইমিউন সিস্টেমটাকে উইক হওয়ার কারণে, আমার ইমিউন সিস্টেমের গন্ডগোল থাকার কারণে, ডিফেক্ট থাকার কারণে সে এই উল্টাপাল্টা কাজ করতেছে, যে কারণে আমরা অসুস্থ হচ্ছি। এবং এই রোগগুলার জন্য আসলে মডার্ন মেডিকেল সায়েন্সে দেয়ার ইজ নো লং টাইম সলিউশন। আছে? অ্যালোপ্যাথিতে কি কেউ বলেছে যে অ্যাজমার আজীবন সুস্থ হওয়ার কোনো ট্রিটমেন্ট আছে? আলসারেটিভ কোলাইটিসের আছে, রিউমাটয়েড আর্থ্রাইটিসের আছে, সোরিয়াসিস আছে, এগুলা কিন্তু নাই। এখন আসেন এগুলা ট্রিটমেন্ট মডার্ন সায়েন্সে কিভাবে দেওয়া হয়। এখন যত ধরনের ইমিউন সিস্টেম ডিজিজ আছে, এই অটো ইমিউন ডিজিজকে তারা স্টেরয়েড দিয়ে নিয়ন্ত্রণ করে। স্টেরয়েডের কাজ কি? স্টেরয়েড গুলাকে বলা হয় হচ্ছে ইমিউনো সাপ্রেসেন্ট ড্রাগ। অর্থাৎ আপনি কটন জাতীয় মেডিসিন বা অনেক রকমের মেডিসিন আছে, পেডনিসোলোর আছে, এই প্রত্যেকটা মেডিসিন যখন আপনি খাবেন, তখন আপনার ইমিউন সিস্টেম যে অ্যাটাক করতেছে, ইমিউন সিস্টেমকে সাপ্রেসড করা হয়।
তাকে দমন করা হয়, তাকে বেঁধে রাখা হয়। যখন তাকে বেঁধে রাখবেন সে আর ওই জায়গাটাতে অ্যাটাক করতে পারলো না। তার মানে সোরিয়াসিসের ক্ষেত্রে যখনই আমি স্টেরয়েড ব্যবহার করব তখন আমার ইমিউন সিস্টেমটা, স্টেরয়েড ট্রপিক্যালও হইতে পারে, মানে মলমও হইতে পারে, আবার মুখে খাওয়ার ওষুধও হতে পারে। এখন যখন আপনি মুখে স্টেরয়েড দিলেন, ইমিউন সিস্টেম সাপ্রেসড হলো, তখন আপনার ইমিউন সিস্টেমটা আর সে ওই পরিমাণ শক্তি থাকলো না সে যে ওখানে অ্যাটাক করবে। তো অ্যাটাক যদি না করে তাহলে আপনি ভাবছেন যে আসলে সোরিয়াসিসটা ভালো হচ্ছে। আসলে কি ভালো হচ্ছে? এই কারণে মডার্ন সায়েন্সের ডাক্তাররা বলতেছে যে এই রোগগুলা স্থায়ী কোনো ট্রিটমেন্ট নেই। তাদের কাছে ট্রিটমেন্টটা কি? তাদের কাছে ট্রিটমেন্টটা হচ্ছে শর্ট টাইম সলিউশন। আপনি স্টেরয়েড খান, আর এই টাইপের যত ডিজিজের ট্রিটমেন্ট আছে সবগুলা ট্রিটমেন্ট আপনি একটা শর্ট টাইম, একটা স্টেরয়েড খেলেন, হয়তো কোনো স্টেরয়েডের ইফেক্ট হচ্ছে 6 ঘন্টা, কোনোটার 12 ঘন্টা, কোনোটার একদিন, ইনজেকশন ফরম্যাটে দিলে হয়তো 2 মাস 3 মাস। কিন্তু আপনি কতদিন আপনার এই ইমিউন সিস্টেমটাকে বন্ধ করে রাখবেন? আর একটা রোগ যেটা বললাম হাইপার সেন্সিটিভ, যেটা হচ্ছে আপনার অ্যালার্জিক ডিজিজ। অ্যালার্জিক ডিজিজের জন্য কি করা হয়? আমার ফুসফুস আটকায় যাচ্ছে, ঠিক মতো সংকোচন প্রসারণ হতে পারছে না, তাহলে ব্রঙ্কো ডায়ালেটর দেওয়া হয়, মানে যাতে এই শ্বাসনালীটা প্রসারিত হয়। ব্রঙ্কো ডায়ালেটর শ্বাসনালীগুলা প্রসারিত করছে, এবং অ্যালার্জির ওষুধ দেওয়া হচ্ছে যাতে ইমিউন সিস্টেমের যে হাইপার সেন্সিটিভিটি, অতি সংবেদনশীলতা কমিয়ে দিচ্ছে। তো এই ধরনের ড্রাগও কিন্তু, অ্যালার্জিক ড্রাগও কিন্তু আপনার ইমিউনো সাপ্রেসেন্ট, মানে আপনার ইমিউন সিস্টেমকে বেঁধে রাখছে আর কি। তো এখন এগুলার কিন্তু শর্ট টাইম সলিউশন, কোনো লং টাইম সলিউশন নাই। আছে? কোনো লং টাইম সলিউশন নাই। এটা মডার্ন ডাক্তাররা ওরাও বলতেছে যে আসলে এটা আমাদের কাছে কোনো লং টাইম সলিউশন নেই, আমাদের কাছে অনলি ফর শর্ট টাইম সলিউশন। এখন শর্ট টাইম সলিউশনকে আমাদের হোমিওপ্যাথিক ভাষায় কি বলছি আমরা? প্যালিয়েশন বলতেছে। মানে কি? প্যালিয়েশনের বাংলা কি? উপশম, সাময়িক উপশম। আপনি সাময়িক উপশমই আমরা দিতে পাচ্ছি মডার্ন সায়েন্সে। রিউমাটয়েড আর্থ্রাইটিসের কথা যদি একটু বলি, কি হচ্ছে? ইমিউন সিস্টেম জয়েন্টে অ্যাটাক করতেছে। এখন যখনই ইমিউনো সাপ্রেসেন্ট দিবেন ও তখন অ্যাটাক করা বন্ধ করবে, এবং আপনার অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ দিবেন, এই ইনফ্লামেশনটা কমে যাবে জয়েন্টের। এটা কিন্তু একটা শর্ট টাইম সলিউশন। এবং দেখবেন যে বাত ব্যথার যত রোগী আছে কেউ কিন্তু শুরু হয়েছে শেষ করতে পারছে না। তাহলে অ্যালোপ্যাথিতে কিন্তু এই ব্যবস্থা। এখন ওদের কথা এটা গেল। এখন হোমিওপ্যাথির জন্ম হয়েছে কেন? হোমিওপ্যাথির জন্ম হয়েছে মানুষকে কিউর করার জন্য, এটাই তো। এখন মানুষকে যদি আপনি কিউর করতে যান, তাহলে হোমিওপ্যাথিক কিন্তু একটা ট্রিটমেন্ট মেথোডোলজি, মানে হচ্ছে একটা বৈশিষ্ট্য, একটা আদর্শ। এখানে আপনার হোমিওপ্যাথির যে নীতি আদর্শ সিস্টেম আছে, এই অনুযায়ী যদি আপনি চলেন, এটাকে আপনি হোমিওপ্যাথি বলবেন। এখানে মূল বেসিক প্রিন্সিপাল হচ্ছে হোমিওপ্যাথির তিনটা। একটা কি? একটা হচ্ছে সিমিলিমাম হইতে হবে, অর্থাৎ আমি যে ওষুধটাকে দেব এই ওষুধটা রোগীর লক্ষণের সাথে, এবং আমার যে ড্রাগ প্রুভিং, ওই ম্যাটেরিয়া মেডিকার যে ভাষাটা, ড্রাগ প্রুভিং, এই ড্রাগ প্রুভিং এর সাথে কি হইতে হবে? সিমিলিমাম বা সিমিলার হইতে হবে। এটা হচ্ছে একটা, হচ্ছে বেসিক আর কি প্রিন্সিপাল। তাহলে আমি যে ওষুধটা দেব তাকে সিমিলিমাম হতে হবে। সেকেন্ডলি হচ্ছে আমি যে ইন্ডিভিজুয়ালাইজেশন করতে হবে, মানে হচ্ছে ডিজিজ ইজ নট এ পার্ট, বা আমার হার্টের রোগ, আমার কোলনের রোগ, আমার জয়েন্টের রোগ, আমার ফুসফুসের রোগ, এরকম না। অ্যাজ এ হোল আপনার বডি মাইন্ড সবকিছু মিলায়া হচ্ছে একটাকে ডিজিজ বলা হয়। আর একটা প্রিন্সিপাল হচ্ছে ডাইলেশন, মানে আপনি যে ওষুধটা ব্যবহার করবেন এটা হইতে হবে পোটেন্টাইজ, হোমিওপ্যাথিক নিয়ম অনুযায়ী শক্তিকৃত হইতে হবে। এই তিনটা বেসিক প্রিন্সিপাল আপনাকে অবশ্যই মানতে হবে। এই তিনটা যদি আপনি মানেন তাহলে আপনি হোমিওপ্যাথি ডাক্তার। আর এই তিনটা যদি না মানেন তাহলে কি এটাকে হোমিওপ্যাথি বলা যাবে? হোমিওপ্যাথি মোটেও বলা যাবে না। এখন আপনি হোমিও কলেজ থেকে পাশ করলেন, আপনি হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে প্র্যাকটিস করলেন, আপনি হোমিও বোর্ড থেকে রেজিস্ট্রেশন নিয়েছেন, আপনি হোমিও
ড্রাগ লাইসেন্স করেছেন, আপনি হোমিওপ্যাথিক ডাক্তার হয়েছেন, চিকিৎসক সনদটাও হোমিওপ্যাথি, কিন্তু আপনি এই তিনটা যদি না করেন তাহলে কিন্তু আপনি কি করতেছেন, বিসদৃশ্য করছেন। বিসদৃশ্যর ইংরেজি কি? অ্যালোপ্যাথি। তার মানে আমরা হোমিওপ্যাথি ডাক্তার, হোমিওপ্যাথি ওষুধ দিয়ে আমরা কিন্তু ওই অ্যালোপ্যাথির সিস্টেম অবলম্বন করছি। পক্ষান্তরে কি হইলো, আমাদের কিন্তু শর্ট টাইম সলিউশন হইলো, মানে অনলি প্যালিয়েশন হচ্ছে। আপনি দেখেন যারা আপনারা একমাত্র ক্লাসিক্যাল পদ্ধতি ছাড়া যত ধরনের ট্রিটমেন্ট আপনি দেন না কেন, কোনো কিছুতে কি রোগী আরোগ্য হওয়া কি পসিবল? কোনোদিনও পসিবল না। পসিবল হতে পারে, কিন্তু যদি পসিবল যদি করতে চান তাহলে ওই হয়তো আপনি আন্দাজে একটা ওষুধ দিয়েছেন কিন্তু ওইটা সিমিলিমাম ছিল, এই জন্য হয়তো উপশম হয়েছে, কিন্তু আবার রোগটা ফিরে আসতেছে। ডাক্তারদের কাছে অনেক ভিড়, অনেক ভিড়। কিন্তু আসলে আপনি যদি খুব ভালো করে যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে অধিকাংশ ডাক্তারদের কাছে যে ধরনের রুগী আসে, এই রুগীগুলা, আমি স্পেশালি হোমিওপ্যাথিক ডাক্তারদের কথা বলছি, যে যে রুগীগুলা আসতেছে এই রুগীগুলা কিন্তু অধিকাংশ ট্রিটমেন্ট না দিলেও কিন্তু সে ভালো হয়ে যাবে। যেমন 10 বার পাতলা পায়খানা করলো, সে হয়তো একটু বেশি খেয়েছে, 10 বার পাতলা পায়খানা করলো, আমরা হয়তো তাকে নাক্স পডোফাইলাম দিচ্ছি, এটা না দিলেও অটোমেটিক্যালি বডি ঠিক করে ফেলবে। তারপরে কারো হয়তো মাসিকের আগে সাদা স্রাব হচ্ছে, এটা খুব স্বাভাবিক ব্যাপার, ওষুধ না দিলেও ভালো হবে। তারপরে হচ্ছে কারো হয়তো একটু অ্যালার্জি উঠেছে, এখন হাইপার সেন্সিটিভিটি হচ্ছে, কিন্তু এটা হয়তো আপনার মানে যেটাকে বলতেছে হচ্ছে প্রি অ্যাকুইট বা আপনার সাব অ্যাকুইট ডিজিজ গুলা, যেগুলা ট্রিটমেন্ট ছাড়াই ভালো হয়। আমরা জানি যে অ্যাকুইট ডিজিজ কিন্তু 3 ধরনের হয়। একটা হচ্ছে অরিজিনালি অ্যাকুইট, যেটা মেডিকেল এমার্জেন্সি নিয়ে আসবে। আর একটা হচ্ছে ক্রনিক রোগে সে ভুগছে, সেই ক্রনিক রোগ থেকে সে হচ্ছে মাঝে মাঝে এটার একটা এক্সাগারেশন হয়, ওই রোগটা বেড়ে যায়, এটার একটা ডিজিজ। আর একটা আছে অরিজিনালি ইনফেকশাস অ্যাকুইট আর কি। তো আপনি দেখেন যে আপনার জীবনে কয়টা টাইফয়েডের রোগী আপনি ভালো করতে পেরেছেন, কয়টা অ্যাজমার রোগীকে ভালো করতে পেরেছেন, কয়টা রিউমাটয়েড আর্থ্রাইটিসকে ভালো করতে পেরেছেন, কয়টা আপনার আলসারেটিভ কোলাইটিসকে ভালো করতে পেরেছেন, কয়টা ফিস্টুলাকে ভালো করতে পেরেছেন, কয়টা আপনার হেপাটাইটিসকে ভালো করতে পেরেছেন, কয়টা ব্রেন টিউমার ভালো করেছেন, কয়টা একদম আইজিই 2000 এর উপরে একদম সিভিয়ার অ্যালার্জিক কন্ডিশন, কয়টা সোরাইসিসের রোগী ভালো করতে পেরেছেন। তো এটা কিন্তু যদি আপনি আপনি যে পদ্ধতিতে আছেন আমার কোনো সমস্যা নাই, কিন্তু আসলে ওই পদ্ধতি দিয়ে অ্যালোপ্যাথি যেটা করছে আমরাও সে একই কাজই করছি। তো ওরাও যে কাজটা করতেছে, ওরা তো আমাদের থেকে আরো ভালো প্যাটেন্ট সাপোর্ট আছে তাদের কাছে। তাদের তো মিলিয়নস ডলারের হচ্ছে ইন্ডাস্ট্রি, তাদের রিসার্চ আছে, তাদের আমাদের হোমিওপ্যাথিক যে কোম্পানিগুলি আছে তাদের চাইতে তো তারা তো 1000 টাইম ফাস্ট, তাদের তো 1000 টাইম। আপনার আমাদের যদি একটা পিস্তল থাকে তাহলে অ্যালোপ্যাথিক ইন্ডাস্ট্রি হচ্ছে একটা মিসাইলের মতো। আপনি কি ওদের সাথে কি রিসার্চ ডেভেলপে কি প্যাটেন্টের দিক থেকে কি আগাতে পারবেন, বা মিক্সিং এর দিক থেকে আগাইতে পারবেন? আমাদের রিসার্চ কত, আমাদের এই হোমিওপ্যাথিক ইন্ডাস্ট্রিতে কত মিলিয়ন ডলার আমরা এখানে রিসার্চ ডেভেলপমেন্টে খরচ করি, তার চাইতে 1000 গুণ বেশি তারা খরচ করে। তারাই যখন পারলো না, তারাই যখন এত কিছু করার পরেও যখন তারা ফেইলর কিওর করতে, রোগীকে শুধুমাত্র প্যালিয়েশন দিচ্ছে, কিছু ক্ষেত্রে প্যালিয়েশন আর হচ্ছে না। এবং আমরা জানি হোমিওপ্যাথিক যারা ডাক্তার আছে যে যদি রোগীর সাপ্রেশন হয় এটা কত ভয়াবহ হয়। একটা রোগ আপনার আছে, আপনার হয়তো নিউমোনিয়া হলো, আপনি এটাকে সাপ্রেশন করলেন, তাহলে ল অফ সিমিলার অনুযায়ী ওই নিউমোনিয়াটা আবার ফিরে আসবে, আবার সাপ্রেশন করলেন, এভাবে কিছুদিন সাপ্রেশন করলে নিউমোনিয়ার থেকে একটা বড় ডিজিজ ক্রিয়েট হওয়ার পরে এইটা ভালো হবে। অর্থাৎ যে রোগটা আছে যদি সাপ্রেশন হয়, এই রোগটা আরেকটা বড় রোগে কনভার্ট হয়ে তারপরে এই রোগটা চলে যাবে, এটা হচ্ছে সাপ্রেশন ল। তাহলে দেখেন এই যে এত এত সাপ্রেশন, এত এত ড্রাগের অ্যাবিউসমেন্ট, এটাতে কিন্তু মানব সমাজ পৃথিবী আজকে কিন্তু এফেক্টেড,
খুবই এফেক্টেড। কেউ কিন্তু নির্মল আনন্দ হ্যানিম্যান স্যারের যেটা রিস্টোরেশন অফ হেলথ, এটা কিন্তু এখন আর নাই। আর আমরা সেই হ্যানিম্যান স্যারের আদর্শ নিয়ে আমরা হোমিওপ্যাথি ডাক্তার হয়েছি। কেন হয়েছি? হোমিওপ্যাথিটাকে উজ্জীবিত করার জন্য, হোমিওপ্যাথির ল দিয়ে মানুষকে সুস্থ করার জন্য। কিন্তু আমরা যদি নিয়ম না মানি, আমরা যদি এটার ল যদি ফলো না করি, হয়তো আমরা অ্যাডিশনাল কিছু উপকার পাচ্ছি, কিন্তু লং টাইম বেনিফিট কিন্তু আমরা রোগীকে দেব না। এবং আপনি যদি চিন্তা করেন যে আমি এই পদ্ধতিতে নিয়েই আমরা সামনে মার্চ করব, এটা কখনোই সম্ভব হবে না। এটা কিন্তু কখনোই সম্ভব না, কারণ তারা আরো বেশি ফাস্ট। আমরা তাদের আমরা যদি অ্যালোপ্যাথি যদি ডাক্তারি করি, তাহলে তো আমরা অ্যালোপ্যাথিক পড়াশোনা করলে ভালো হতো, বা অ্যালোপ্যাথি ওষুধ দিয়ে করলে ভালো হতো। আমরা এখন নামে হোমিও কাজ করতেছি হচ্ছে ডিসি মিনিমাম। এটা কি ভালো কথা হলো? এটা কিন্তু মোটেও ভালো কথা না। এবং এই হিউম্যানিটিকে রক্ষা করার জন্য হয়তো তাতে কিছু পয়সা আপনি পাচ্ছেন, আপনার কাছে ভিড় হচ্ছে, কিন্তু একটা সময় কিন্তু আপনি কিন্তু মানে নিয়ম না মানার কারণে, প্রত্যেকটা প্যাচের কিন্তু একটা নিয়ম আছে, আপনি যদি এই নিয়মটা যদি না মানেন, তাহলে কিন্তু আপনি হোমিওপ্যাথি ডাক্তার হইলেন কিন্তু হোমিওপ্যাথিক ল মানলেন না, হোমিওপ্যাথির লর যে সিস্টেম ওয়েগুলা আছে এইটা আপনি জানলেন না, তাহলে কিন্তু আপনি কিন্তু অপরাধী। আলটিমেটলি অপরাধী না? আপনি কিন্তু অপরাধী। এবং এটা পৃথিবীর কোনো ধর্মেই সাপোর্ট করে না যে আপনি যে প্যাথিটা করবেন এইটা সম্পর্কে জ্ঞান না জেনে, এটা সম্পর্কে না বুঝে, এটার আইডিওলজি না বুকে ধারণ করে যদি আপনি ট্রিটমেন্ট করেন, তাহলে এটা খুবই দুঃখজনক ব্যাপার। তো আসলে আপনি, আমার কোনো আপত্তি নাই যদি কেউ মিক্সিং পদ্ধতিতে প্যাটেন্ট ব্যবহার করে বা যে যেভাবেই করতেছি এইটা দিয়ে যদি আমরা যদি রোগীকে যদি কিউর করতে পারতাম, তাহলে আমার কোনো কথা নেই। বা আপনারা যেটা করছেন এটা নিয়েও আমার কোনো কথা নেই। কিন্তু যদি আপনাদের মনে হয়, যদি আপনাদের কখনো মনে হয় যে না আসলে তো আমরা তৃপ্তি পাচ্ছি না, বা আমরা আসলে এটা দিয়ে তো আসলে সলিউশন পাচ্ছি না, বা আমরা এটা নিয়ে আসলে কিন্তু স্যাটিসফ্যাকশন না, যদি এটা আপনাদের কখনো মনে হয়, তাহলে আপনাদের জন্য কিন্তু আমাদের ওল্ড মাস্টাররা হোমিওপ্যাথিতে যারা সফল হয়েছেন এরকম ডাক্তার কিন্তু অনেক আছে। হ্যানিম্যান স্যার থেকে ডাক্তার বনি হোসেন স্যার, কেন্ট স্যার, ফ্যারিংটন স্যার, বর্তমান যুগের প্রফেসর জর্জ ভিদলকাস, যিনি হোমিওপ্যাথিতে বিশেষ অবদান রাখার জন্য উনি অল্টারনেটিভ নোবেল প্রাইজ পেয়েছেন 96-এ। তো আসলে কিন্তু তাদের যে পথটা, আমরা কাকে ফলো করব? আমরা আমাদের আইডিওলজি কারা? আমাদের আইডিওলজি কি? যারা সফল হয়েছে তাদেরকে আমাদের ফলো করতে হবে। তো যারা সফল হয়েছে তাদেরকে যদি আমরা ফলো করতে যাই, তাহলে তাদের একটা রুলস রেগুলেশন আছে, এইটা অনুযায়ী আমাদেরকে যেতে হবে। এটাই হচ্ছে ক্লাসিক্যাল হোমিওপ্যাথি। অর্থাৎ এই ক্লাসিক্যাল হোমিওপ্যাথিতে কয়েকটা সিস্টেম আছে, এটা আমাদেরকে শিখতে হবে এবং এটা আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। যদিও ক্লাসিক্যাল হোমিওপ্যাথি আমাদের গতানুগতিক বর্তমান সমাজ অনুযায়ী আমাদের জন্য একটু কঠিন, বাট কঠিন, কিন্তু এটা কিন্তু অসম্ভব নয়। আমরা যদি সবাই মিলে এটাকে চেষ্টা করি, আমরা যদি সবাই মিলে এটাকে যদি প্র্যাকটিস করা শুরু করি, একটা সময় কিন্তু এটা আমাদের কাছে খুব ইজি হয়ে যাবে। নিত্য নতুন ফর্মুলা আসবে। এবং এই যে হ্যানিম্যান স্যার থেকে পরবর্তী শুরু করে আজকে প্রফেসর জর্জ ভিদলকাস পর্যন্ত, এই যে এতগুলি মানুষ ক্লাসিক্যাল পদ্ধতিতে দেখেন যারা মিক্সিং করে আসছেন বা যারা প্যাটেন্ট পদ্ধতিতে ব্যবহার করে আমরা আসছি, তাদের কারো নাম আপনার কিন্তু ইতিহাসের পাতায় লেখা নেই। আছে? কারোর নাম নাই। ইতিহাসের পাতায় লেখা আছে কাদের নাম? যারা একদম অরিজিনাল ক্লাসিক্যাল পদ্ধতিতে চিকিৎসা করেন, তাদের নামটাই কিন্তু লেখা আছে। তো আসলে আমাদের হোমিওপ্যাথির মূল অ্যাপ্রোচ হচ্ছে রোগ নয়, রোগীর চিকিৎসা। আর আমরা যে অ্যাপ্রোচটা ফলো করছি এটা হচ্ছে রোগী নয়, রোগের চিকিৎসা, মানে অ্যালোপ্যাথিক অ্যাপ্রোচ, বি সদৃশ্য ডিসি মিনিমাম মেথড। তো এই মেথডে আসলে কোনোদিনও সাকসেস হওয়া যাবে না। আমার কাছে যেটা মনে হয়, যদি আপনারা সাকসেস হইতে পারেন আমার কোনো সমস্যা নাই। তো আমার মনে হয় যে যারা কেউ ইতিমধ্যে যারা এগুলা পারে নাই, আমরাও এটা পারবো না এখন। তো আমাদের এখন সময় এসেছে আমরা একত্রে আমাদের এই হোমিওপ্যাথিক প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন
এটার উদ্দেশ্যই কিন্তু হোমিওপ্যাথিকে প্রতিষ্ঠা করা। দেখেন আজকে আমেরিকাতে, ইংল্যান্ডে, ইউরোপে যে হোমিওপ্যাথির যে একটা জাগরণ ছিল, হোমিওপ্যাথির যে একটা মানে উত্থান ছিল, আমরা জানি যে রানী এলিজাবেথের ব্যক্তিগত চিকিৎসক কিন্তু হোমিওপ্যাথি ছিল, কিন্তু এখনকার রানীর কিন্তু আর হোমিওপ্যাথিক চিকিৎসক নয়। তো আমার কথাটা হচ্ছে যে যারা ওয়ার্ল্ডে হোমিওপ্যাথি দিয়ে যাদের জয় জয়কার অবস্থা ছিল যে দেশগুলাতে, তারা কিন্তু আজকে ধ্বংসের পথে। আপনার আমেরিকাতে আমরা জানি যে বরিক্যান ট্রাভেল, এই কোম্পানিটা কত জনপ্রিয় ছিল, আজকে সেই বরিক্যান ট্রাভেল কোম্পানিও নাই, অ্যালোপ্যাথিতেও মানে তাদের হোমিওপ্যাথি কিন্তু আজকে আমেরিকাতে ধ্বংসের পথে। ইংল্যান্ডে বলেন, ইউরোপ আমেরিকাতে বলেন, বা যে শহরে হ্যারি মেনসার জন্মগ্রহণ করেছেন সেই শহরগুলাতেও কিন্তু আসলে হোমিওপ্যাথি আস্তে আস্তে এখন নিমজ্জিতর পথে। কেন? এই নিয়ম না মানার কারণে। হোমিওপ্যাথির যে মূল সুর, হোমিওপ্যাথির যে লক্ষ্য উদ্দেশ্য, এটা না করার কারণে, ওই রোগীকে নয় রোগের চিকিৎসা করার কারণে, এই প্যাটেন্ট নির্ভর হওয়ার কারণে বা এলোমেলো হওয়ার কারণে কিন্তু আজকে সব জায়গায় কিন্তু বসতেছে। আমাদের বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের অধিকাংশ মানুষই হচ্ছে অসচেতন। কোন রোগের চিকিৎসা করা লাগবে, কোন রোগের চিকিৎসা করা লাগবে না, এটা এখনো বাংলাদেশের মানুষ সেই সম্পর্কে খুব বেশি সচেতন নয়। এই জন্যই মাসিকের আগে সাদা স্রাবের জন্য আমাদের কাছে আসে, দুইবার পাতলা পায়খানা হয়ে আমাদের কাছে আসে, একটু শীতের মধ্যে মোটর সাইকেলে ঘুরে ঠান্ডা নিয়ে আমাদের কাছে আসে, হ্যাঁ, একটু রাত্রে ঘুম না হলে আমাদের কাছে আসে। কিন্তু রোগীর যে ক্রনিক ডিজিজ গুলাতে যে রোগীগুলা ভুগছে, এই রোগগুলা নিয়ে কিন্তু আমাদের কাছে আসে না। তো আমাদের জন্ম কিন্তু হয়েছে এই সাব একই ট্রিটমেন্ট নেওয়ার জন্য নয়, আমাদের জন্ম হয়েছে হোমিওপ্যাথির, জন্ম হয়েছে হোমিওপ্যাথির মেথোডোলজি হচ্ছে আত্মমানবতায় নিপীড়িত নিকৃষ্ট যে কষ্ট মানুষের আছে এগুলা থেকে মুক্তি দেওয়ার জন্য। এবং এটা যখন আমরা করতে পারবো, আমরা এটা পুরো মানব জাতির জন্য এটা আমরা একটা আশীর্বাদ হয়ে যাব। তো এই জন্য হোমিওপ্যাথিকে যদি আমরা সঠিকভাবে শিখতে চাই, আমাদের জাস্ট কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। এক নাম্বার হচ্ছে আমাদের প্রপার কেস টেকিং করতে হবে। দুই নাম্বার হচ্ছে আমাদের প্রপার রেপাটাইজেশন শিখতে হবে। তিন নাম্বার হচ্ছে আমাদের রোগীর জীবনী শক্তির পরিমাপ বা লেভেল অফ হেলথ, এইটা সম্পর্কে আমাদের জানতে হবে। চার নাম্বার হচ্ছে আমাদেরকে মায়াজম সম্পর্কে বুঝতে হবে। এবং পাঁচ নাম্বার হচ্ছে মোটামুটি ভাবে আমাদের যে ফলো আপ গুলি আছে, একটা রোগী তো ক্রনিক রোগের জন্য আসলে তো আমরা তো একবার ওষুধ দিয়ে তো রোগী ভালো হবে না, এগুলোর জন্য দীর্ঘমেয়াদী একটা ট্রিটমেন্ট প্রোটোকলের দরকার, যেহেতু আমরা তাকে লং টাইম সলিউশন দিচ্ছি। তো এই জন্য আমাদেরকে এই টোটাল হোমিওপ্যাথিটা আমাদেরকে শিখতে হবে, আমাদেরকে রেপাটরি শিখতে হবে, অর্গানন শিখতে হবে, ক্রনিক ডিজিজ শিখতে হবে, লেভেল অফ হেলথ বুঝতে হবে, ফলো আপ করার সিস্টেম আমাদেরকে জানতে হবে। এই জিনিসগুলো যদি আমরা জানি, এই জিনিসগুলো যদি আমরা মানি, তাহলে আমরা নিজেরাও আমরা হোমিওপ্যাথির টোটাল আদর্শে আদর্শিত হতে পারবো। আমরা তখন রোগ নয় রোগীর চিকিৎসা করতে পারবো। এবং হোমিওপ্যাথি আবার হয়তো একটু স্লো, কিন্তু আবার কিন্তু হবে, প্রতিষ্ঠা করা সম্ভব, এবং এটা আমাদের দ্বারা সম্ভব এবং আপনাদের মতো ডাক্তার দ্বারাই সম্ভব। আমরা যদি আজকে বলি যে আমাদের বয়স হয়ে গেছে, আসলে বয়স তো মানুষের দুইটা, একটা মনের বয়স আর একটা শরীরের বয়স। হোমিওপ্যাথিক ডাক্তাররা হচ্ছে চির উজ্জীবিত, চির মানে সুন্দর, চির সজীব। আপনারা তো, আমরা যদি নির্জীব হয়ে যাই, আমরা যদি আজকে যদি নেতায়া পুতায়া যাই, তাহলে তো এই আত্মমানবতার সেবা কারা করবে? তো এই জন্য আমি সবার কাছে অনুরোধ রাখবো যে আমাদের এই হোমিওপ্যাথিক প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন, এটার মাধ্যমে আমরা হোমিওপ্যাথিকে, হোমিওপ্যাথির যে পটেনশিয়ালিটি আছে এটাকে আমরা ইনশাল্লাহ সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে চাই। আমরা ভালো হোমিওপ্যাথিক ডাক্তার তৈরি করতে চাই। আমরা হোমিওপ্যাথির নীতি আদর্শটাকে বুকে ধারণ করে এটাকে প্রচার প্রসার করতে চাই। হোমিওপ্যাথিকে আমরা একটা, হোমিওপ্যাথির যে অরিজিনাল জায়গা, এই জায়গাটাতে আমাদেরকে নিতে হবে। একটা মানুষ ইচ্ছা করলে সবই পারে। আপনারা আসবেন, প্রতি সপ্তাহে আসবেন, আপনারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন, আমরাও আপনাদেরকে নিয়ে এগোতে চাই, আমাদেরকে সহযোগিতা করতে হবে। আমরা তো একা এই পথে পারবো না, সবাই মিলে
আমরা এই হোমিওপ্যাথিটাকে আবার আমরা আগের অবস্থায় নিয়ে আসবো ইনশাল্লাহ। কি বলেন সবাই? তো এই প্রত্যাশা, আমার টাইম শেষ হয়ে গেছে, সবার কাছে দোয়া চাই। এবং আমি সবশেষে একটা কথাই বলবো যে আমরা যদি শিখতে না চাই, আমরা যদি ঘুমিয়ে যাই, তাহলে কিন্তু ওই ইমিউনো সাপ্রেসেন্ট ড্রাগের মতো হয়ে গেল, আমরাও কিন্তু সাপ্রেসড হয়ে গেলাম। তো সাপ্রেসড হয়ে গেলে আমাদের নেক্সট জেনারেশন তো এটাই শিখবে আমরা যেটা করতেছি, পরের জেনারেশন আরো খারাপ হবে, আরো খারাপ হবে, আরো খারাপ হবে। একটা সময় হোমিওপ্যাথির যে নীতি আদর্শ, ল, এগুলা কিন্তু মোটেও থাকবে না। তো এই ভারটা যদি আমরা আজকে না কাঁধে নেই, তাহলে কিন্তু আমাদের জন্য খুব খারাপ সময় অপেক্ষা করছে। ইউরোপে, আমেরিকাতে, ইংল্যান্ডে, ফ্রান্সে, জার্মানিতে যেভাবে হোমিওপ্যাথি ধ্বংসের মুখে, আমরাও কিন্তু অলরেডি সেই ধ্বংসের মুখে যাচ্ছি। অলরেডি আমরা যাচ্ছি, কিন্তু ধ্বংসের দ্বার প্রান্ত কিন্তু খুব বেশি দূরে নয়। তো এরই ফলশ্রুতিতে দেখেন, খুবই দুঃখজনক ব্যাপার যে আপনি করোনায় আক্রান্ত কোনো রোগীকে ট্রিটমেন্ট করতে পারবেন না, আপনি টিবিতে আক্রান্ত রোগীকে ট্রিটমেন্ট করতে পারবেন না। এই ধরনের যে ব্যাপারগুলা, এটা আমাদের কাছে খুব কষ্টের ব্যাপার। এটা কেন এরকম হইলো? আমাদের কি করোনাকে আমরা হোমিও দিয়ে ভালো করি নাই? ডেঙ্গু কি হোমিও দিয়ে আমরা ভালো করি নাই? আমরা কি আমাদের ওল্ড মাস্টারদেরকে দেখি নাই যে পার্সিনিয়াস টিবিতে আক্রান্ত রোগী ভালো হয় নাই? ক্যান্সার রোগী কি ভালো হয় নাই? সেটার রেকর্ড কি আমাদের কাছে নাই? সবকিছুই আছে, কিন্তু আজকে আমাদের দোষে, আমাদের ত্রুটিযুক্ত শিক্ষা ব্যবস্থার কারণে আমাদের সমস্যাগুলো আমরা পড়েছি। তো আসলে বয়স কোনো ফ্যাক্টর না, আমাদেরকে উজ্জীবিত হতে হবে এখন থেকে, আজকে থেকে, এখন থেকে। কালকে করলে হবে না, আজকে থেকে, এখন থেকে, এই মুহূর্ত থেকে আমরা শেখার চেষ্টা করব। আমরা যখন জ্ঞান অর্জন করতে পারবো, এটার অ্যাপ্লিকেশনও করতে পারবো, এবং এখান থেকে ইনশাল্লাহ ভালো একটা আউটপুট পাবো। এবং তবেই আমরা হোমিওপ্যাথিকে আমরা আমাদের আমরা যদি এটাকে প্রতিষ্ঠা করতে পারি, সুবিধা কে ভোগ করবে? আমরাই ভোগ করব, আমাদের পরের জেনারেশন ভোগ করবে। এটাই তো কথা, এটাই কথা। তো আসলে মেডিকেল সায়েন্স হচ্ছে সবাই একে অপরের সাথে সংযুক্ত। তারা আজকে এগিয়ে গেছে, কেন এগিয়ে গেছে? তারা রিসার্চ করেছে, নলেজ অ্যাকোয়ার করেছে, তারা বিভিন্ন ভাবে তারা গবেষণা করে আজকে এগিয়ে গেছে। আর আমরা কেন পিছিয়ে যাচ্ছি? আমাদের মধ্যে এই মানে আমরা উজ্জীবিত নই। তো এটা সবাইকে অনুরোধ করব যে আমরা এই হোমিওপ্যাথিক প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমরা এই হোমিওপ্যাথির নবজাগরণ করব ইনশাআল্লাহ। কি বলেন সবাই? জি। তো সবার সুস্বাস্থ্য কামনা করি, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। এবং এই হোমিওপ্যাথিক প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন, এটা কি শুধু আমার প্রিন্সিপাল স্যারের, সামাদ স্যারের, ওর একার কিন্তু না, এটা কিন্তু আপনাদের সবার, আমাদের সবার। এইখানে আমরা সবাই মিলে একটা প্ল্যাটফর্মকে যদি আমরা ঠিক করতে পারি, আপনি দেখবেন যে পুরো বাংলাদেশ আমরা ঠিক করতে পারবো। আমাদের শুধু উদ্যোগ নেওয়া দরকার, আমাদেরকে শুধু নিবেদিত হওয়া দরকার। আমাদের তো সব পটেনশিয়ালিটি আছে, আমাদের বই পুস্তক সবকিছু রেডি আছে, আমাদের ট্রেনিং রেডি আছে, আমাদের সব রেডি আছে। আমরা শুধু এগিয়ে যেতে হবে। তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ পাক যেন হোমিওপ্যাথিকে কবুল আর মঞ্জুর করে নেন, এবং আত্মমানবতায় হোমিওপ্যাথিকে আবার সেই হোমিওপ্যাথির হারানো স্বর্ণ যুগ, আমরা চাই যে হোমিওপ্যাথি এবার আমরা যেটা অর্জন করব, এটা হোমিওপ্যাথির জন্য একটা ডায়মন্ড যুগ হবে। স্বর্ণ যুগটা আমরা পেরিয়ে এসেছি, আমরা এখন ডায়মন্ডের দিকে যাব। ডায়মন্ড, হীরার যুগ আমরা ইনশাল্লাহ অর্জন করব। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।